হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম বইয়ের অবহেলা গল্পের 8 নম্বর পর্ব নিয়ে। যাই হোক, কথা না বলে আমরা সোজাসুজি গল্পতে ফিরে যাই। ঈশিতার কথা শুনে আমি তো পুরোপুরি অবাক হয়ে গেলাম। আমি ভাবতে থাকলাম, এই মেয়েটা এমন কেন? আমার সাথে কি সুন্দর আচরণ করতেছে, কিন্তু তোর সাথে সব সময় খারাপ আচরণ করে। মেয়েটাকে তো দেখতে খারাপ মনে হয় না, কিন্তু মেয়েটা তারপরে তোর সাথে যে কেন এমন করে সেটাই বুঝতে পারলাম না। এটা বলেই রাকিব থেমে গিয়েছিল। তারপরে আমি রাকিবকে আবার বললাম, এরপরে কি হলো সেটা বল আমাকে। রাকিব আবার বলতে শুরু করলো, এরপরে আমি ম্যাডামকে দায়িত্ব দিয়ে চলে আসলাম, আর উনি বলেছেন যে আমার সাথে ঈশিতার কথা বলিয়ে দিবেন। এরপরে আর আমি ওখানে বসলাম না, আমি ওখান থেকে চলে আসলাম। আর বাদ বাকিটা শুনতে হলে তোর ঈশিতার থেকেই শুনতে হবে। এরপরে আমি ঈশিতাকে অনুরোধ করে বলতে লাগলাম, প্লিজ ঈশিতা, বলো বাদবাকি কি হয়েছে। আমার সত্যিটা জানা খুবই দরকার। আমি এইসবের মূল কারণ জানতে চাই। ঈশিতা তখন দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল, তারপরে আবার বলতে শুরু করলো, আমি বলতেছি। তুমি বিদেশ যাওয়ার 2 দিন আগে ঈশিতা আমার বাড়িতে আসলো। আমি কলেজে যাওয়ার জন্য ওই সময় প্রস্তুতি হচ্ছিলাম। তখনই দেখলাম যে ঈশিতা আমার বাড়িতে। তাই তো আমি ঈশিতাকে আমার রুমে ডাকলাম আর বলতে লাগলাম, কিরে ঈশিতা, কখন আসলি তুই? আয় আমার রুমে আয়, এখানে এসে বস তুই। ঈশিতা বসে তারপরে আমাকে বলতে লাগলো, এসেছি তো তোর জন্য কিছু খবর নিয়ে। আজকে আর কলেজে যেতে হবে না, আর তোরে আমি দুইটা খবর দিব। দুইটা নিউজ শোনার পরে তুই ভাবতেই পারবি না এই খবরগুলো কিভাবে আমি তোকে দিচ্ছি। ঈশিতার এই কথা শুনে আমি ঈশিতার দিকে তাকালাম আর ঈশিতাকে বলতে লাগলাম, কি নিউজ দিবি তুই আমাকে, শুনি তো দেখি। তাও আবার একটা নয়, দুইটা নিউজ দিবি আমাকে। কিন্তু আমার যে কলেজে যেতেই হবে, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ যে আছে আমার কলেজে। তখন ঈশিতা আবার বলতে লাগলো, আরে স্যার তো তোর কাজ, আজকে কলেজে না গেলে কিচ্ছু হবে না। এখন আমি বলতেছি তুই শোন, তোকে একটা ছেলে ভালোবাসে। ছেলেটা ভীষণ হ্যান্ডসাম, আমার অফিসেই কাজ করে। আর বড় কথা হচ্ছে যে ছেলেটা সিজানের বেস্ট ফ্রেন্ড, অনেক ভালো ছেলে। আমি যতটুকু জানি ওই ছেলেটার পৃথিবীতে কেউই নেই, তোকে ভীষণ সুখে রাখবে। রাজি হয়ে যা দোস্ত তুই, আমি বিয়ের সব কিছুর ব্যবস্থা করব। তুই শুধু একবার রাজি হয়ে যা, আর রাজি না হয়ে তুই থাকতে পারবি না। ছেলেটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো, অনেক হ্যান্ডসাম। ঈশিতার এই কথা শুনে আমি তো পুরো হতবাক হয়ে গেলাম। তাই তো ঈশিতাকে সান্ত্বনা দিয়ে আমি বলতে লাগলাম, বুঝলাম সব কিছু, কিন্তু ছেলেটা আমাকে দেখলো কিভাবে, আর ছেলেটার নামই বা কি? তখন ঈশিতা আবার বলতে লাগলো, তুই নাকি প্রতিদিন ওর বাড়ির সামনে দিয়ে কলেজে যাওয়া আসা করিস, ওই সময় তোকে দেখেছে, তখন থেকেই তোকে ভালোবেসে ফেলেছে ছেলেটা। আর ফেসবুক থেকে তোর অনেকগুলো ফটো নিয়ে নিয়েছে, আর ছেলেটার নাম হয়েছে রাকিব। আমি এইসব শুনে তো একেবারে হতবাক। আমি বললাম, কিন্তু কিভাবে এটা সম্ভব? তখন ঈশিতা আবার বলল, কেন সম্ভব নয়? তোর জন্য তো একদম পারফেক্ট ছেলেটা। আর বললাম না তোর জন্য দারুণ একটা খবর আছে। আর তোকে দারুণ একটা খবর দিব আমি, তা হলো যে আমি সিজানকে ভালোবেসে ফেলেছি। আমি তো ঈশিতার এই কথা শুনে পুরাই একেবারে টাসকি খেয়ে গেছি। তাই আমি ঈশিতাকে আবার বলতে লাগলাম, ও মা, তাই নাকি? তা কবে থেকে ভালোবাসেছিস? যদি ভালোই বেসে থাকস, তাহলে ওকে এত অবহেলা করিস কেন? জানিস ছেলেটা ভীষণ ভালো। ওকে আমি একদিন আমার ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু সিজান আমাকে ওই দিন গ্রহণ করে নাই। তার একমাত্র কারণ হলো তুই। সে তোকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো, আর এখনও ভালোবাসে। শুধু তুই বুঝলি না সিজানের ভালোবাসা। এত অবহেলা অপমান করার পরও কেন সিজান তোর কাছে পড়ে রয়েছে সেটা কি তুই জানিস? শুধু তোকে ভালোবাসে বলে। কিন্তু তার প্রতিদানে তুই ছেলেটাকে কি দিলি? শুধু অবহেলা আর অপমান ছাড়া। তাই এখনও সময় আছে, তুই সিজানের কাছে ক্ষমা চেয়ে নে, আর একসাথে নতুন করে জীবনটাকে শুরু কর। সিজান যে তোর হাজব্যান্ড, এটাকে তুই ভুলে যাস না। তখন আবার ঈশিতা বলতে লাগলো, ক্ষমা তো আমি চাইবো, কিন্তু এখন না। ওর জন্মদিনের দিন ওকে আমি সারপ্রাইজ দিব। সিজানের জন্মদিনে আমার ভালোবাসা হবে ওর প্রথম উপহার। সব কিছু ভুলে ওকে আমি কাছে টেনে নিব, আর কখনো ওকে আমি কষ্ট দিব না। শুধু ওর জন্মদিনটার জন্য আমি অপেক্ষা করতেছি। তখন আবার আমি বললাম, তাই ভালো হবে। কিন্তু হঠাৎ করে এতটা পরিবর্তন আসলো তোর ভিতরে কোথার থেকে? কি হয়েছে একটু আমাকে ক্লিয়ার করে বল তো দোস্ত প্লিজ। যে তুই কিনা সিজানের নাম শুনলে রেগে আগুন হয়ে যেতি, সে তুই আজকে এতটা বদলে গেছিস। নিশ্চয় কোনো না কোনো কারণ তো আছে, আর কারণটা কি বল আমাকে প্লিজ। তখন আবার ঈশিতা বলতে লাগলো,
সময় হলে সব কিছুই জানতে পারবি। এখন রেডি হয়ে নে, আজকে আমার সাথে তোকে যেতে হবে। আর রাকিব তোর জন্য অপেক্ষা করতেছে। এরপর আমার সাথে রাকিবের পরিচয় করিয়ে দেয় ঈশিতা। জানো সিজান, আমি তোমার থেকে দূরে যেতে চাইনি। যখন শুনলাম যে ঈশিতাও তোমাকে ভালোবাসে, তখন আর তোমার কাছে থাকতে চাইনি। তোমার থেকে অনেকটা দূরে চলে যাওয়ার জন্য আমি চেষ্টা করলাম। আমি তোমাদের মাঝখানে ভালোবাসার কাঁটা হয়ে থাকতে চাইনি। তাই তো আমি কিছু না বলেই তোমাদের থেকে দূরে চলে গেলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড এটা জানার পরে ওকে বিয়ে করার জন্য আমি রাজি হয়ে গেলাম। তোমার থেকে কখনো আমি বউয়ের অধিকার পাবো না, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারতেছিলাম। তাই তো ভাবলাম তোমার বউয়ের অধিকার না পেলে কি হবে, তোমার বেস্ট ফ্রেন্ডেরই বউ হয়ে থেকে যাই আমি ওদের দুইজনের এই কথাগুলো শুনে একেবারে নিস্তব্ধ হয়ে গেলাম। তাই তো দীর্ঘ একটি নিঃশ্বাস ফেললাম। এরপরে আমি রাকিবকে বলতে লাগলাম, সবই বুঝলাম। অন্ততপক্ষে রাকিব, তুই তো আমাকে জানাতে পারতি এই সব কিছু। তখন রাকিব আবার বলতে লাগলো, আমি যদি জানতাম তাহলে তো সব কিছু আমি তোকে জানাতামই। আমি তো জানতাম না দিশাকে তুই চিনিস, আর তোদের মাঝখানে এরকম একটা সম্পর্ক ছিল, সেটাও তো আমি জানতাম না। আর বড় কথা হলো যে তুই ঈশিতাকে কিছু না বলেই তো বিদেশে চলে গিয়েছিলি। একবার তো ঈশিতাকে জানানোর দরকারও মনে করস নেই তুই। তখন আবার আমি বলতে লাগলাম, কিন্তু আমি একটা বিষয় ভালোভাবে বুঝতে পারতেছি না, ঈশিতার এত পরিবর্তন হলো কেন? এর পিছনে কোনো কাহিনী আছে, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। ঈশিতা এমনি এমনি পরিবর্তন হয়ে যাওয়ার মতো মেয়ে না। আচ্ছা দোস্ত, অনেক সময় তো হলো তোদের সাথে কাটালাম, এখন অনেক সময় হয়ে গিয়েছে, আমাদের বাড়িতে যেতে হবে। এখন তাহলে উঠি। তখন রাকিব আবার বলল, ঠিক আছে, তবে কালকে আমি অফিসে যেতে পারবো না। দিশের সাথে আমি একটু ঘুরতে যেতে চাই। প্লিজ দোস্ত, তুই কালকের জন্য আমাকে ছুটিটা দিয়ে দে। তখন আবার আমি একটু মুচকি এসে রাকিবকে বলতে লাগলাম, শুধু কালকে না, তোকে আমি 1 সপ্তাহ ছুটি দিয়ে দিলাম, যত পারিস সময় কাটা। তবে ছুটি শেষ হলে আবার অফিসে চলে আসিস। অফিসে কিন্তু অনেক কাজ আছে। আর দিশার খেয়াল রাখিস, কখনো মেয়েটাকে কষ্ট দিস না। আর দিশা, আমার বন্ধুটাকে তুমি খুব ভালোভাবে দেখে শুনে রাখো। আমার বন্ধুটা কিন্তু একদম সাদাসিধে আর ইমোশনাল, তাই ওকে কখনো অবহেলা আর ইগনোর করো না। তখন আবার ঈশিতা বলতে লাগলো, আর সিজান, তুমি আমাকে ক্ষমা করে দিও। জানি আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই, তবে ঈশিতা মেয়েটাকে আর তুমি কষ্ট দিও না। ওকে তুমি কাছে টেনে নাও, অনেক কষ্টে আছে মেয়েটা। তুমি তো জানো প্রিয় মানুষটির দেওয়া অবহেলা একেবারে মৃত্যুর সমান। যদি বেশি ইমোশনাল হয়ে পড়ে তাহলে হয়তো বা ঈশিতা নিজের জীবনটাকেই হারিয়ে ফেলবে। আমি তখন দিশাকে বলতে লাগলাম, আরে আরে দিশা, তুমি এটা কি করতেছো? তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? এখানে ক্ষমার কি আছে? আমি তো চাইতাম তোমার জীবনে এমন কেউ আসুক যে সবসময় তোমাকে ভালোবাসবে, সুখে রাখবে। আর দেখো, তোমার জীবনে সেরকম একটা বিশ্বস্ত মানুষ চলেও এসেছে। আর রাকিবও পেয়ে গেল তার ভালোবাসার মানুষটিকে। তখন নিশিতা আবার বলল, আর আমাদের বাড়িতে আসবে কিন্তু, পরেরবার জন্য তোমার সাথে আমরা ঈশিতাকে দেখতে পাই। এই সময় আমি একটু মুচকি হাসলাম আর বলতে লাগলাম, হ্যাঁ, দেখতে পাবে ঈশিতাকে আমার সাথে। তাহলে এখন উঠি। এরপরে অর্পাকে নিয়ে চলে আসলাম বাড়িতে। তবে আজকে আমার ভীষণ খুশি লাগতেছে। ঈশিতা আমাকে আরো 4 বছর আগে থেকেই ভালোবাসতো, কিন্তু এত তাড়াতাড়ি ঈশিতাকে কাছে টেনে নিলে হবে না। ওকে ভালোভাবে বুঝতে হবে আপনজনের অবহেলা সহ্য করা কতটা কষ্টদায়ক। এরপরে আমি অফিসে ফোন করে ম্যানেজারকে বলে দিলাম আজকে যেন অফিস 4টার সময় ছুটি দিয়ে দেয়। ভালো লাগছে না, তাই তো আমি আর অফিসে গেলাম না। বাসায় এসে নিজের রুমে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন ঈশিতা এসে আমার রুমে হাজির। ঈশিতাকে আমি আমার রুমে দেখে বলতে লাগলাম, আপনি এখানে কেন? চলে যান আপনি আমার রুম থেকে। আপনাকে দেখলে আমার শরীর জ্বালাপোড়া করে, অসহ্য লাগে আপনাকে আমার। কি চান আপনি আমার কাছে? আমার এরকম একটু খারাপ কথা শুনে ঈশিতা বলতে লাগলো, সিজান, এইভাবে কথা বলতেছো কেন তুমি? আমি তো তোমার বউ হই, মাফ করে দাও আমাকে প্লিজ। আর কখনো তোমাকে আমি কষ্ট দিব না। ভীষণ ভালোবাসি আমি তোমাকে। তোমাকে ছাড়া আর আমার একটা দিন ভাবাও কষ্টকর। তোমাকে যে আমি আমার হৃদয়ের গোপন কুঠরিতে জায়গা করে দিয়েছি, সেখানে যে আমি তোমাকে বেঁধে ফেলেছি। যদি তুমি দূরে যেতে চাও তাহলে আমার কলিজাটা ছিঁড়ে যেতে হবে। তখন হয়তো বা আর আমি জীবিত থাকবো না, আমি পুরো জ্যান্ত লাশ হয়ে যাব। এরপরে আমি একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে লাগলাম, মাফ করব? তাও আবার আপনাকে? অসম্ভব, কখনো আমি আপনাকে মাফ করব না। আর কি বললেন, আপনি আমাকে ভালোবাসেন? হাসালেন। ভীষণ হাসি পাচ্ছে আমার আপনার কথা শুনে। হঠাৎ কোথা থেকে আসলো এত ভালোবাসা আপনার?
আমি একদিন একজনকে ভীষণ পরিমাণে ভালোবাসতাম, তাকেও যত্ন করে রেখেছিলাম আমি আমার হৃদয়ের গোপন কুঠুরিতে। কিন্তু কি পেলাম তার কাছ থেকে আমি? দিন শেষে অবহেলা আর অপমান ছাড়া। দিন শেষে তো অবহেলা আর অপমানই হয়েছিল আমার পথ চলার সাথী। আর আমিও এখন জ্যান্ত লাশ হয়ে জীবনযাপন করতেছি। তাই কাউকে আর আমি আমার জীবনে মিশাতে পারবো না। ভালোবাসা সবার জীবনে একবারই আসে, আমার জীবনেও এসেছিল, কিন্তু তা আজ জ্যান্ত লাশ হয়ে গিয়েছে। আমার হাতটা ধরে ঈশিতা এবার বলতে লাগলো, প্লিজ সৃজান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই এখন যে আমি তোমাকে ভীষণ পরিমাণে ভালোবেসে ফেলেছি। আমি আমার ভুলটা এখন বুঝতে পেরেছি। তোমার সাথে খারাপ ব্যবহার করাটা আমার ঠিক হয়নি। এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি চিরতরের জন্য হারিয়ে যাব। তুমি আমাকে ছেড়ে আর কত বছরই বা দূরে ছিলে, কিন্তু আমি এমনভাবে চিরতরে দূরে হারিয়ে যাব যেখান থেকে আর কখনো ফিরে আসা যায় না। এই কথাগুলো বলছিল আর ঈশিতা কান্না করতেছিল। ঈশিতা, এবার আমি বলতে লাগলাম, আমার হাতটা ছাড়ুন। যখন আপনি খারাপ ব্যবহার করেছিলেন তখন আপনার এই কথাগুলো বোঝার দরকার ছিল। আর এখন কোথায় যাবেন আপনি? চিরতরের জন্য দূরে যাবেন তো? তাহলে যান আপনি। আপনাকে আটকিয়ে রেখেছে কে? এখন প্লিজ অন্ততপক্ষে আমার হাতটা ছাড়ুন। তখন ঈশিতা আবার বলতে লাগলো, না, আমি তোমার হাত ছাড়বো না। আগে বলো তুমি আমাকে ভালোবাসো। আমি তখন আবার বলতে লাগলাম, আপনাকে বলতেছি না আমার হাতটা ছাড়ুন? আপনি কেন বারবার আমার হাতটা ধরে রেখেছেন? হাত ছাড়ুন বলতেছি। আপনি যদি এখন আমার হাতটা না ছাড়েন তাহলে আমি এখানে একটা কিছু করে ফেলবো। তখন ঈশিতা আবার বলতে লাগলো, যত কিছুই হোক না কেন এখন আমি তোমার হাতটা ছাড়বো না। আমি এবার ঈশিতাকে বলতে লাগলাম, হাত ছাড়বেন না তো? ঈশিতা বলল, বললাম তো আমি তোমার হাত ছাড়বো না। আমি জোর করে ঈশিতা থেকে আমি আমার হাতটা ছাড়িয়ে নিলাম আর ঠাস ঠাস করে ঈশিতার দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিলাম। ঈশিতা হয়তো আমার কাছ থেকে এরকম কিছু আশা করেনি। আর আমি ঈশিতাকে বলতে লাগলাম, ওই মেয়ে ওই, তোর সমস্যা কি? আমি তোরে বলছি না আমি তোকে ভালোবাসি না? তোর মতো মেয়েকে এখন আর আমি ভালোবাসি না, আমি অর্পাকে ভালোবাসি। আর আগে তো তুই আমাকে বলতি এই বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু এখন যদি তুই বলিস এই বাড়িতে আমাকে থাকতে, তবুও আমি থাকবো না। এখন দূর হ আমার সামনে থেকে, আর আমার সামনে আসার চেষ্টা করবি না। যদি আমার সামনে আসার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর সাথে এর চাইতেও খারাপ হবে। যত সব নষ্টা মেয়ে কোথাকার। আমার কথাগুলো শুনে মেয়েটা এখানে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, কান্না করতে করতে চলে গেল। এখন আমার নিজেরই কান্না আসতে লাগলো। মেয়েটাকে এভাবে মারাটা ঠিক হয়নি আমার। থাপ্পড়টা অনেক জোরেই লেগেছে, তাই তো ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো মেয়েটার। কথাগুলো ভাবতেই আমার কান্না চলে আসলো। আমিও কান্না করতে লাগলাম আর নিজে নিজেই বলতে লাগলাম, সরি ঈশিতা, তোমাকে আমি এভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার যেও কিছু করার নাই। ভালোবাসার মায়াজালে যে আমি নিজেও বন্দি। তবে মেয়েটার শেষের কথাটা আমাকে ভীষণ পরিমাণে ভাবাচ্ছে। ওকে চিরতরের জন্য হারাতে হবে। তবে মেয়েটা কি নিজের কোনো ক্ষতি করে ফেলবে নাকি? না, এই মেয়েটাকে এখন চোখে চোখে রাখতে হবে, আর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। আর কোনো কিছু না ভেবে আমি একটু ঘুমানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসতেছিল না। কি জানি মেয়েটা কি করতেছে এখন। আমিও শোয়া থেকে উঠে ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে এগোতে লাগলাম। দরজার কাছে এসে ভিতরে তাকিয়ে দেখি মেয়েটা শুয়ে আছে। একটু কাছে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি মেয়েটাকে দেখতে লাগলাম। মেয়েটার চোখ দুটো কেমন যেন লাল হয়ে আছে। ওকে দেখে পুরো বুকের ভিতরে আমার ঝড় তুফান শুরু হয়ে গেল। মনে হয়েছে মেয়েটা অনেক কান্না করেছে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো দেখে আমি বুঝতে পারতেছিলাম ঈশিতা এখনও ঘুমায়নি। ঈশিতার ঘুমটা তখনই ভেঙে গিয়েছে। আমাকে দেখে ঈশিতা এক প্রকার জোরে জোরে উঠে গিয়েছে এবং কি আমাকে জড়িয়ে ধরেছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এরপরে আমি ঠান্ডা গলায় বলতে লাগলাম, আমাকে ছাড়ুন, এভাবে আমাকে জড়িয়ে ধরে রাখবেন না। তখন ঈশিতা কান্না করতে করতে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি তোমাকে ছাড়বো না। ছেড়ে দিলে তুমি আমার থেকে দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। আমি আর তা কখনো হতে দিব না। ভীষণ ভালোবাসি আমি তোমাকে। যদি কখনো দূরে চলে যাও তাহলে সত্যিই আমি মারা যাব। জানো, আজকে তোমার থাপ্পড়ে আমি কষ্ট পাইনি, আমি কষ্ট পেয়েছি তোমার কথাগুলোতে। প্লিজ সৃজান, তুমি আমাকে মাফ করে দাও। কখনো আমি তোমাকে ভুলতে পারবো না। আর যদি তুমি দূরে চলে যেতে চাও তাহলে আমাকে শেষ করে তারপরে তুমি দূরে চলে যাও। সব কিছু ভুলে না হয় আমাকে তুমি কাছে টেনে নাও। আমি তখন ঈশিতাকে বলতে লাগলাম, আচ্ছা ঠিক আছে, এখন এইসব বাদ দেন, যাব না আমি, এখন আপনি ঘুমান, শুভরাত্রি। এরপরে আর কি করার, আমি ঈশিতাকে নিজের কাছ থেকে সারিয়ে নিলাম। এরপরে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলা আমি ঘুম থেকে উঠে একেবারে চমকে গেলাম। দেখলাম যে ঈশিতা আমাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে।
মেয়েটার দিকে তাকিয়ে দেখতে পেলাম যে মেয়েটার ঠোঁটের কোণে এখনো রক্ত লেগে আছে আর গালে 5 আঙ্গুলের দাগ এখনো পড়ে রয়েছে। মেয়েটাকে আজকে ভীষণ মায়াবী লাগতেছে, অন্যরকম একটা মায়া কাজ করতেছে ওর মুখে। ওর মায়া ভরা মুখটা আমাকে কেমন যেন ওর দিকে টানতেছে। তবুও নিজেকে সামলিয়ে আমি ঈশিতাকে ডাকতে লাগলাম, ঈশিতা, এই ঈশিতা, উঠো। এখানে আসলে কখন তুমি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে রেখেছো কেন? ছাড়ো আমাকে, অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি উঠে পড়ো। ঈশিতা উঠে দেখে আমার বুকে ও মাথা দিয়ে শুয়ে রয়েছে। আমাকে দেখে ভীষণ লজ্জা পেল ঈশিতা। আর আমার মুখের দিকে তুমি ডাকটা শুনে ঈশিতা পুরোই বিস্মিত হয়ে গেল। এরপর ঈশিতা আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল।